তারা বাগানে ঘোরাফেরা করছিল এবং বাগানের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে তাদের কাছে আসে এবং বলে, আমাকে সাহায্য করো, আজকে আমার মেয়ের বিয়ে, আর ওর বিয়ের জন্য খরচ করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি খুব আশা নিয়ে তোমাদের দুজনের কাছে এসেছি, তোমরা কি আমাকে সাহায্য করবে? মহিলাটির অসহায়ের মতো কান্না দেখে তাদের দু বোনের মন সহজেই গলে যায় এবং তারা দুজন সেই মহিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনেই সেই মহিলার সঙ্গে মহিলার বাড়িতে পৌঁছে যায়। পরী বলে, তুমি চিন্তা করো না, বিয়ের জন্য যা যা লাগে আমি সবকিছু রেডি করে দিচ্ছি। এরপর সেই পরী নিজের জাদুর লাঠি ঘোরায় এবং সেই বাড়ির সামনে অনেক সুন্দর একটা বিয়ের আসর তৈরি করে দেয়। তুমি তোমার মেয়েকে বাইরে ডাকো, আমি আমার জাদু শক্তি দ্বারা ওকে বিয়ের সাজ করে দেব এবং অনেক গহনা দিব। আমার মেয়ে ঘরের ভিতরে আছে, তোমরা দুজন ঘরের ভিতরে গিয়ে আমার মেয়েকে অনেক সুন্দরভাবে রেডি করে দাও। এমনটা শোনার পর তারা দুই পরিবোন সেই ঘরের মধ্যে যায়। কিন্তু ঘরের মধ্যে যেতে না যেতেই হঠাৎ করে তাদের উপরে অনেক বড় একটা খাঁচা এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাঁধা পড়ে যায়। কিছুক্ষণ পর সেই মহিলা আসে আর চোখের পলকে তার রূপ পরিবর্তন হয়ে যায়। সে খুব ভয়ঙ্কর একটা জাদুকর্ণীর রূপ নেয়। মনে আছে তোমাদের কয়েক মাস আগে মনে আছে তোমরা কয়েকদিন আগে আমার মেয়েকে আগুনে পুড়িয়ে মেরেছিলে? এর কারণে আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। এখন তোমাদের দুজনকে মেরে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আচ্ছা, তুই চম্পা জাদুকর্ণীর মা, তাই তো? শুনে রাখ, তোর মেয়ে ছিল অনেক দুষ্টু, ও ছিল খুব নির্দয় একজন জাদুকর্ণী। জানি না কত মানুষকে মেরে ফেলেছে ওর বলি দিয়ে, আর ওকে আগুনে পুড়িয়ে আমরা অনেক ভালো কাজ করেছি, অনেক মানুষের উপকার করেছি। ভালোভাবে বলছি, ছেড়ে দে আমাদেরকে, নয়তো তোর পরিণতিও খারাপ হবে। তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মরবি। তোদের যত ইচ্ছা তত শক্তি খাটিয়ে নে, কিন্তু কখনো এই খাঁচা থেকে বাইরে বের হতে পারবি না, বুঝলি? আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি। ওই জঙ্গলে বসবাসকারী যত জাদুকর্ণী আছে আমি সবাইকে ডেকে আনবো, আর আমরা সবাই মিলে তোদের দুজনকে কুচি কুচি করে খাবো। আর তোদের শরীরের যত মাংস আছে সব আগুনে পোড়াবো। এমনটা বলে হিমা জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। অন্যদিকে এক পরী আরেক পরীকে বলে, আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে। যদি ওরা অনেকগুলো জাদুকর্ণী একসাথে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না। এরপর সেই দুই পরী সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই ছিল জাদুর দড়ি দিয়ে বাঁধা, যার কারণে সেখানে তারা ব্যর্থ হয়। তাদের নিজেদের বাঁধন খুলতে পারে না, আর সেই খাঁচা থেকে বের হতে পারে না। কিছুক্ষণ পর অনিমা নামের একটা মেয়ে নিজের মাথাতে কিছু কাঠের টুকরো নিয়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে সে দুজন পরীর চিৎকারের শব্দ শুনতে পায়। সে অনেক কৌতূহলী হয় এবং সে দ্রুত সেই বাড়ির ভিতরে প্রবেশ করে। আর নিজের চোখের সামনে দুইজন পরীকে এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পেয়ে অনিমার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। ও মেয়ে, শোনো, আমি একটি দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। জাদুকর্ণী আমাদেরকে মেরে আমাদেরকে বলি দিতে চাই।
প্লিজ তুমি একটু দয়া করো, তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দাও। আর হ্যাঁ, আমাদের সোনার চুল রয়েছে, আর এটা কোনো সাধারণ চুল নয়, এটা জাদুর চুল। তুমি এক কাজ করো, আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বিনুনি তৈরি করো, আর সেই বিনুনি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও। তাহলে আমাদের সকল জাদু শক্তি তোমার শরীরে চলে যাবে। এমনটা শুনে অনিমা একটা ছোট কাঁচির ব্যবস্থা করে এবং সেই কাঁচি দিয়ে সেই দুই পরীর চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে। এরপর অনিমা তাদের দুজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বিনুনি তৈরি করে। এরপর অনিমা সেই চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে অনিমার শরীরেও অনেক জাদুশক্তি চলে আসে। এখন আমি তোমাদের দুজনকে খুব সহজেই এই বন্দি দশা থেকে মুক্তি করে দেব। তোমরা ভেবো না পরি, ভয় পেও না। এমনটা বলার পর অনিমা সেই খাঁচাটিকে ভাঙার জন্য সামনে এগোয়, কিন্তু তখন হঠাৎ করেই সেই দুষ্ট জাদুকর্ণী তার সঙ্গে আরো 5টি জাদুকর্ণীকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায়। আরে এটা কি? এই মেয়ে তো পরীদেরকে বাইরে বের করার চেষ্টা করছে। শোন মেয়ে, তুই এখানে এসে অনেক বড় ভুল করেছিস। এখন আমরা তো তোকে আর জীবিত ছাড়বো না। চলো সবাই, চলো সবাই মিলে মেয়েটাকে মেরে ফেলবো। হঠাৎ করেই সেই মেয়েটি অর্থাৎ অনিমা তার জাদুর চুল থেকে কিছুটা চুল ছিঁড়ে নেয় এবং সেগুলো সে সেই জাদুকরী এবং তার সঙ্গীদের উপরে ফেলে দেয়। আর এর পরের মুহূর্তেই সেই জাদু চুলের শক্তিতে সে সকল জাদুকর্ণীদের আকৃতি অনেক ছোট হয়ে যায়। আরে এ তো দেখছি এই মেয়েটা তো আমাদের থেকেও অনেক বড় জাদুকর্ণী। এক মুহূর্তে আমাদের শরীর এতটা ছোট করে দিল, আমাদেরকে দেখতে খুব বেটে লাগছে। হিমা, তুই আমাদেরকে এই বিপদের মুখে ফেলে দিলি। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এই হিমার কথা মেনে নেওয়া আমাদের একদমই উচিত হয়নি। আরে চল চল, সবাই কি দেখছিস? এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চল, নয়তো মেয়েটা আমাদেরকে জালে মেরে ফেলবে। কিন্তু ঠিক তখনই অনিমা সেই জাদুকর্ণী এবং তার সঙ্গীদেরকে ধরে নেয় আর তাদের হাত ধরে এক একটা হাত সেই বাড়ির বাইরে একটা গাছের সাথে বেঁধে তাদেরকে সেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। এরপর অনিমা নিজের জাদু শক্তির দ্বারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্য সে সেই সকল জাদুকর্ণীর গায়ে আগুন জ্বালিয়ে দেয়। আর দেখতে দেখতে সকল জাদুকর্ণীরা পুড়ে একদম ছাই হয়ে যায়, তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না। এরপর অনিমা সেই বন্দি দশা থেকে দুই পরীকে মুক্তি করে। তাদের কারণে, তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছে। এর কারণে এই জাদুর বিনুনিটা তুমি উপহার স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও, আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজিয়ে যাবে। এরপর তাড়াতাড়ি পরিবন আবারও পরিলোকে ফিরে যায়। অন্যদিকে জাদুর সেই বিনুনি পাওয়ার কারণে অনিমার জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদু শক্তির ব্যবহার করেনি, সে নিজের জন্য এবং সকল অসহায় মানুষের জন্য সেই জাদু শক্তির ব্যবহার করেছে। এরপর অনিমা বড়লোক হয়ে যায় এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। শতরূপা ও রূপসা কথা বলছিল, তখনই পাশ থেকে মিতু নামের একটা মেয়ে ওদের কথা শুনছিল। আচ্ছা, শতরূপার মহান হওয়ার খুব ইচ্ছে, তাই না?
নিজে তো থাকে মামার বাড়ি। কেন রে, তুই প্রতিযোগিতায় নাম দে। এসেছে রূপসা ফার্স্ট হবে, হওয়াচ্ছি তোদের ফার্স্ট। আমি হব নাচে ফার্স্ট। আর এই রূপসাকে তো আমি কিছুতেই প্রথম হতে দেব না। আমি আমার ভাইকে বলে রূপসার একটা ব্যবস্থা করব তারা। এরপর মিতু ওর বাসায় যায় আর ওর ভাইকে বলে, ভাইয়া ভাইয়া, আমাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা আছে। আমি সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চাই, কিন্তু আমাদের ক্লাসে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে। আর হ্যাঁ, সত্যি অনেক ভালো নাচে। ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারবো না। তুমি একটা কাজ করো, তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও, যেন ও একদমই নাচতে না পারে। আচ্ছা বোন, কোনো ব্যাপার নয়। তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট। এই রূপসার পা আমরা আজই ভেঙে দেব। মিতু অনেক খুশি হয়। তারপর মিতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয়, রাস্তায় অপেক্ষা করতে থাকে। সে শতরূপা ও রূপসার আসার পথে রূপসাকে পথ আটকায়। তারপর রূপসার পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে, যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে। শতরূপা অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা কারো কথাই শোনে না। এভাবে রূপসার পা ভেঙে দিয়ে মিতুর ভাই সেখান থেকে চলে যায়। এরপর শতরূপা তাড়াতাড়ি করে রূপসাকে হাসপাতালে ভর্তি করে। রূপসা ছিল অনাথ মেয়ে। রূপসার বাবা মা কেউ ছিল না। রূপসা ওর বুড়ো দাদির সঙ্গে বাস করত। এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে। আরে আমার নাতনিটার এই অবস্থা কি করে হলো? এবার এই পা নিয়ে মেয়েটা কি করবে? দাদি, আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর, কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। কি আর করবে, মেয়েটারও পুরা কপাল, বাবা মা কেউ নেই। আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই। এই পা ভাঙা মেয়েকে আমি এখন কিভাবে দেখে রাখবো? দিদি, আপনি চিন্তা করবেন না, আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করব। এরপর শতরূপা ওর বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সবকিছু খুলে বলে। মা, জানো আমার বান্ধবী রূপসাকে কতগুলো ছেলে এসে ওর পা ভেঙে দিয়ে গেছে। এখন রূপসা বেচারি তো উঠে দাঁড়াতেও পারে না। ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে, যেন ওর চিকিৎসাটা হয়ে যায়। ঠিক আছে, আমি তোর মামাকে বলবো যেন রূপসার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয়। কিন্তু মা, চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে, নাচের প্রতিযোগিতা। তুমি তো জানো ওদের পরিবারের অবস্থা কত খারাপ। এই প্রতিযোগিতায়ও জিততে পারলে 1,00,000 টাকা পুরস্কার পেত, কিন্তু ও তো এখন নাচতেই পারবে না। মা, আমার মেয়েটা কত লক্ষ্মী, নিজের বান্ধবীর জন্য কেউ এত করে। আর তুমিও তো ভালো নাচ করতে পারো, তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন? না মা, রূপসাদের টাকার খুব প্রয়োজন। আমাদের তো মামারা সাহায্য করে, কিন্তু আমি চাই রূপসাই যেন এই প্রতিযোগিতায় প্রথম হয়। ঠিক আছে, তোমার মন যেহেতু এত বড়, আমি তোমাকে একটা উপায় বলি। আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে। আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম। সেখানে একটি পরী থাকে। সেই পরীর সোনা ও রূপার লিপস্টিকের নদী আছে। ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। তুমি এক কাজ করো, সেই জঙ্গলে চলে যাও।
ওই পরী একমাত্র যাদের মন সুন্দর আর যারা অন্যর উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি ওই সোনা রূপার নদীর লিপস্টিকের পরীর কাছে। এরপর শতরূপা বেরিয়ে পড়ে সেই জঙ্গলের খোঁজে এবং সেই কালো জঙ্গলে পৌঁছেও যায়। তারপর যখনই পথ চলতে শুরু করে শতরূপা দেখতে পায় সেখানে একটা সোনার আর একটি রূপার জাদুর লিপস্টিকের নদী রয়েছে। আরে, এই তো সোনা রূপার লিপস্টিকের নদী। পরী, আপনি কোথায়? আপনাকে আমার খুব প্রয়োজন। তখন সেখানে একটি পরী প্রকট হয়। এসো শতরূপা, তোমার অপেক্ষাই করছিলাম। তোমার মা আমাকে স্মরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে। আমি জানি তোমার মন অনেক সুন্দর। এই নাও সোনা ও রূপার জাদুর লিপস্টিক। এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পরে তোমার যা মনের ইচ্ছা তাই বলো। এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায়। রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল। শতরূপাকে দেখে রূপসা বলে, শতরূপা, আমার সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম এই প্রতিযোগিতায় 1 লক্ষ টাকা পাবো, তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো, কিন্তু এখন তো কিছুই হবে না। কে বলেছে কিছু হবে না? দেখ আমি তোর জন্য কি এনেছি। শতরূপা সেই সোনা ও রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায়, আর যখনই ও সোনা ও রূপার লিপস্টিকটা ঠোঁটে লাগায় তখনই রূপসা বলে, জাদুর সোনা রূপার লিপস্টিক, আমার বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও। তো এতটুকু করতেই রূপার পা একদমই ঠিক হয়ে যায়। এরপর শতরূপা বলে, জাদুর সোনা রূপার লিপস্টিক, আমার বান্ধবীর জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করো। এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার লেহেঙ্গা প্রকট হয়। এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায়। তখন শতরূপা সব ঘটনা খুলে বলে। সব শুনে রূপসা শতরূপাকে অনেক ধন্যবাদ দেয়। পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মিতু নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে। কিন্তু যখন রূপসা এসে নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে, ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে। আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে 1 লাখ টাকা পুরস্কার দেয়। রূপসা শতরূপাকে আর সেই পরীকে মন থেকে ধন্যবাদ জানায়। রূপসা ও শতরূপা 2 বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।